কেউ কথা বলো না। প্রবলেম নাম্বার 16। প্রবলেম নাম্বার 16তে দেখো কি বলছে। দ্য মুন লিমিটেড ওয়ান্ট টু গ্রো, টাকা 1 লাখ। মুন লিমিটেড চাচ্ছে 1 লক্ষ টাকা ধার নিতে ফ্রম সিটি ব্যাংক লিমিটেড। সিটি ব্যাংক লিমিটেডের কাছ থেকে ফর 1 ইয়ার, 1 বছরের জন্য অ্যাট 10% ইন্টারেস্ট, 10% সুদে। কম্পিউট কম্পিউট দ্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট। তাহলে মুন লিমিটেড 1 বছরের জন্য ধার নিবে 10% সুদে 1 লাখ টাকা। এখন বলছে সাধারণ সুদের হার বের করো। রিকোয়ার্ড নাম্বার 1 এ বলছে প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট আর রিপেইড ম্যাচুরিটি। আসল এবং সুদ যদি মেয়াদ পূর্তিতে পরিশোধ করা হয়। এত গল্প করো কেন? এত গল্প করে কেন? ইন্টারেস্ট ইজ পেইড আফটার 90 ডেজ। সুদ যদি একবার 90 দিন পরে পরিশোধ করা হয়, সেই ক্ষেত্রে তোমাকে বের করতে বলেছে কি সিম্পল ইন্টারেস্ট রেট বের করতে বলেছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট রেট আমরা বের করব। সিম্পল ইন্টারেস্ট রেট বের করার জন্য আমাদের সরল সুদের ক্ষেত্রে ব্যাংক লোনের বেলায় দেখো কিছু সূত্র তোমাদের লিখে মনে হয় দেয়া ছিল। সরল সুদের ক্ষেত্রে এই যে সরল সুদের ক্ষেত্রে ঋণের মেয়াদ কি হলে 1 বছর হলে, এই যে সরল সুদের ক্ষেত্রে ঋণের মেয়াদ 1 বছর হলে দেখো এপিআর সমান অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট ইফ সে মাইনাস সিবি, মানে কম্প্রিহেনসিং ব্যালেন্স ইনটু 100। এখানে আমার ইন্টারেস্ট মাইনাস করতে বলেনি, সিবিও মাইনাস করতে বলেনি, সুতরাং শুধু এই সূত্রটাই বসবে ওখানে। তাহলে আমরা এখন একটু লিখবো এখানে। নাম্বার 1 সিম্পল ইন্টারেস্ট চাইছে, তাহলে এপিআর সমান কি যেন দেখলাম বলো তো ওখানে, অ্যানুয়াল ইন্টারেস্ট। ঋণের মেয়াদ প্রথমটাতে 1 বছর বলছে, অ্যানুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইনটু 100। হেয়ার এখানে এপিআর সমান হোয়াট, লোন সমান টাকা 1 লাখ। এরপরে দেখো অ্যানুয়াল ইন্টারেস্ট সমান এই 1 লাখের উপরে কত পার্সেন্ট সুদ বলেছিল ওরা? কত পার্সেন্ট সুদ দেয়া আছে অঙ্কে? 10%। স্যার। তাহলে 10% করলে টাকা 10,000 সমান 10,000 ভাগ 1 লাখ ইন্টু 100 সমান 10%ই হবে এটা। এরপরে হয়ে গেছে এটা না? আমরা পরের অংশে যাব। দেখো বলছে কি ইন্টারেস্ট ইজ পেইড আফটার 90 ডেজ। সুদ যদি 90 দিন পরে পরিশোধ করা হয়, তার মানে এবার ঋণের মেয়াদ 1 বছরের কম হয়ে গেল। তো 1 বছরের কম হলে দেখো সরল সুদ যেটা এই যে এটা এপিআর সমান আই ডিভাইডেড পি গুণন 360 ডিভাইডেড 300 গুণন 360 ভাগ এমপি। আমরা এই সূত্রটাকে প্রয়োগ করব এখানে। তো ঠিক আছে, আমরা শুরু করতে পারি। এখানে ইন্টারেস্ট বলতে কিন্তু ওই পিরিয়ডিক ইন্টারেস্ট যেটা সেটা বসবে। 2 নম্বরে এখন লেখো সূত্রটা। এটা ঋণের মেয়াদ 1 বছরের কম হলো যেহেতু, তাহলে সরল সুদ এপিআর সমান উপরে লিখব, আমরা আরো একটু ক্লিয়ার করে লিখি, পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইডেড কি জানো, লোন, তাই না, গুণন 360 বাই এমপি ইন্টু 100। এখন হেয়ার এখানে
এপিআর সমান হট আর লোন সমান টাকা 1 লাখ, আর এই যে পিরিয়ডিক ইন্টারেস্ট সংক্ষেপে দিলাম পিআই, মানে 1 লাখ টাকা গুণন 10%। আমাদের এখানে ম্যাচুরিটি পিরিয়ড কয় দিন? 90 দিন। এই যে এখানে বলেছে এই 90 দিনের সুদ কত হবে, আমরা 90 দ্বারা গুণ করব আর 360 দ্বারা ভাগ করব, টাকা 2500 আসে। এরপরে এমপি মানে ম্যাচুরিটি পিরিয়ড সমান টাকা কত বলো তো? ম্যাচুরিটি পিরিয়ড ওই যে 90 দিন। তাহলে এখানে হবে 250, এখানে 1 লাখ, 360 ভাগ 90 ইন্টু 100 সমান। এখানে 0.025 ইন্টু 4 ইন্টু 100, তাহলে এইভাবে গুণন করলে হবে হলো 0.10 0.10 ইন্টু 100 সমান 10%। এটা শেষ। হয়ে গেছে? জি স্যার, হয়ে গেছে। এরপরের অঙ্কে চলে যাই আমরা। 20-17, এটা হলো কিস্তিবন্দি পদ্ধতির অঙ্ক। দেখো বলছে কি, স্টার কম্পিউটার নিডস টু ব্রো টাকা 3 লাখ। স্টার কম্পিউটারের দরকার 3 লাখ টাকা অ্যাট 10% ইন্টারেস্ট উইথ এই যে মান্থলি ইনস্টলমেন্ট। কিসের কিস্তি? মাসিক কিস্তি ফর 1 ইয়ার, 1 বছরের জন্য। তাহলে এই অঙ্কটা আমাদের মাসিক কিস্তির অঙ্ক। ক্যালকুলেট দ্য ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করো, মানে ইআইআর বের করো। বলছে ইফ ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স, অর্থাৎ ইন্টারেস্ট যদি অগ্রিম কাটা হয় তাহলে এখানে কিন্তু ইন্টারেস্টটাকে মাইনাস হবে। আবার বলছে হোয়াট উইল বি দ্য ইএআর। তার মানে প্রথমে এইটুকুর ক্ষেত্রে বলছে আগে যে স্টার লিমিটেড যদি 3 লাখ টাকা ধার করে 10% সুদে মাসিক কিস্তি যদি হয় 1 বছরের, তাহলে তোমাকে ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটটা বের করতে হবে। তারপরে বলছে যদি সুদ অগ্রিম কাটে তখন ইএআর কত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মান্থলি ইনস্টলমেন্টের অঙ্ক, মাসিক কিস্তির। তো দেখো আমি তোমাদেরকে সূত্র লিখে দিয়েছিলাম কিস্তিবন্দি পদ্ধতির ক্ষেত্রে। এই যে এখানে দেখা যাচ্ছে, মনিটরে দেখা যাচ্ছে, এই যে কিস্তিবন্দির ক্ষেত্রে দেখা যাচ্ছে। দেখো কিস্তিবন্দির ক্ষেত্রে ইএআর অবলিক ইআইআর সমান 2PC ডিভাইডেড এ মাইনাস সি। এখানে মাইনাসটা বসবে না, মানে ইন্টারেস্ট ডিডাক্ট বলা থাকলে মাইনাস বসতো, কিন্তু পরেরটাতে বসবে n প্লাস 1। হেয়ার এখানে এ সমান অ্যামাউন্ট অফ লোন, সি সমান অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, পি সমান নাম্বার অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এন সমান টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট। নোট, অঙ্কে যদি সুদ অগ্রিম করতে বলে, অগ্রিম কর্তন করতে বলে তবে মাইনাস সি বসবে, অন্যথায় বসবে না। তো ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করতে পারি। যেহেতু এটা কিস্তিবন্দির অঙ্ক। এটা কয় নাম্বার প্রবলেম? 18। 18। তাহলে 17। 17? এটা 17? 17 নম্বর। জি স্যার 17। তাহলে এটা ইএআর হবে প্রথম অংশে কিস্তিবন্দির পদ্ধতির ক্ষেত্রে 2PC ডিভাইডেড এ হবে, মাইনাস সিটা বসবে না, ইন্টু n প্লাস 1 ইন্টু 100। হেয়ার কারেন্ট আসলো। হেয়ার এখানে ইএআর সমান হোয়াট, আর এ সমান অ্যামাউন্ট অফ লোন। কয় টাকা লোন নিচ্ছে? এখানে 3 লাখ টাকা লোন নিচ্ছে। তাহলে লোনের পরিমাণ 3 লাখ, আর
সির পরিমাণ ইন্টারেস্ট, সি মানে ইন্টারেস্ট 3 লক্ষ টাকার উপরে স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে। তাহলে এখানে ইন্টারেস্টের পরিমাণ হবে হলো 10% ইন্টারেস্ট। আমরা লিখব 10% সমান টাকা 30,000। এরপরে সির পরে পি সমান, স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। সি সমান নাম্বার অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট। এই অন্যরা শুনতে পাচ্ছে আমার কথা? জি স্যার, এখন জি স্যার, শোনা এখন ঠিক আছে স্যার। সি সমান নাম্বার অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আচ্ছা, নাম্বার অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সরি, নাম্বার অফ অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এখানে 1 বছরের কিস্তির সংখ্যা খেয়াল করো। তোমার এই যে মাসে কিস্তি দিবে, মাসে একটা করে কিস্তি হবে। মাসে যদি একটা করে কিস্তি হয়, আবারও বলি, মাসে যদি একটা করে স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কথা। মাসে যদি একটা করে কিস্তি হয়, আমার কথা শোনা যাচ্ছে না? তোমার ওখানে সাউন্ড বাড়াও, আমার এখানে ফুল সব ঠিকঠাক আছে। মাসে যদি একটা করে কিস্তি হয়, তাহলে তোমাদের মোট কিস্তির সংখ্যা হবে 12 মাসে কয়টা হবে বলো তো? 12টা। 12 মাসে কয়টা হবে? 12টা কিস্তি হবে। 12 মাসে 12টা কিস্তি হবে। আর এন সমান টোটাল কিস্তি। তাহলে 1 বছরে যদি 12টা হয়, তাহলে এখানে 12, 1 বছরের অঙ্ক এটাও হবে 12। লাইন কেটে যাবে একটু পরে, আবার কানেক্ট দিব। তাহলে আমরা এখন এই মানগুলো বসিয়ে দিব। 2 গণন পির মান 12 গণন পির মান ইন্টারেস্ট সমান 30,000। এ হলো ঋণের পরিমাণ 3 লাখ, কিন্তু এন এর মান হলো 12 যোগ 1 ইন্টু 100। সমান 7,20,000 ভাগ 39 লাখ ইন্টু 100 সমান আমাদের আসবে 0.1846 ইন্টু 100 সমান 18.46%। সলিউশন কত হয়? 9,18,8 এটা আমাদের আসলো 18.46%। ধরো এটা অ্যান্সার। আসলে এইভাবে অ্যান্সার লেখাও যায় না। তাহলে কিস্তিবন্দি পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এটা এভাবে সম্ভব। পরেরটাতে যাব আমরা। এইবার দেখো পরেরটাতে কি বলা ছিল। পরেরটাতে বলা ছিল ইফ ইন্টারেস্ট ডিডাক্ট ইন অ্যাডভান্স, সুদ যদি অগ্রিম পরিশোধ করা হয়। সুদ যদি অগ্রিম পরিশোধ হয় তাহলে সবই ঠিক থাকবে, শুধুমাত্র ওই যে মাইনাস ইন্টারেস্টটা বসবে। এটা হলো রিকোয়ার্ড নাম্বার 2।
if interest deduction AR সমান OPC divided A minus C into n plus 1 into 100 হবে। আমাদের সকল মান এরপরেই আছে, শুধু এখানে বসায়া দিব 2 গুণন 12 গুণন 30,000 এর মান 3 লাখ মাইনাস ইন্টারেস্ট 30,000 ইন্টু 12 যোগ 1 ইন্টু 100। তাহলে আমরা এখানে লিখতে পারবো 7,20,000 হবে 2,14,000 গুণন 13 ইন্টু 100 সমান 2051 ইন্টু 100 সমান 20.51%। এটা হচ্ছে হয়ে গেল, বলো। হ্যাঁ তোমাদের কথা কম শুনতে পাচ্ছি আমি, কেন? স্যার আপনার কথা আমি ভালোভাবে শুনতে পাচ্ছি না, আজকে প্রবলেম হচ্ছে, এখন থেকে থেকে যাচ্ছে, কাটা কাটা যাচ্ছে, প্রবলেম হচ্ছে একটু। এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন শোনা যাচ্ছে, যখন আপনি বলাবেন তখন দেখতে থেকে যাবে, চলে যাবে। আচ্ছা অসুবিধা নাই, আমার তো ভিডিওটা দেয়া থাকবে, একটু দেখে নিবা 2 মিনিট, বুঝো নাই? আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি। সমস্যা নাই, ভিডিওটা দেয়া থাকবে, আমি দিয়ে দিবনি আজকের মধ্যেই, তোমরা সন্ধ্যার পরে দেখে নিও বা যখন এখনই আপলোড করার চেষ্টা করব। এরপরে দেখো, তাহলে আমাদের কিন্তু এবার এটা এই অঙ্ক যেটা গেল, এটা হলো কোনটা গেল বলো তো? ইনস্টলমেন্ট বেসিস। ইনস্টলমেন্ট বেসিস। তো আমাদের যে এই যে ইনস্টলমেন্ট বেসিস গেল, এর পরেরটা দেখো B17 পরে B18, এটা আমরা দেখব রিভলভিং ক্রেডিটের অঙ্ক। নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশন হ্যাজ এ রিভলভিং ক্রেডিট। নর্থ সাউথ ট্রেডিং কর্পোরেশনের ঘূর্ণায়মান ঋণ আছে, এটা রিভলভিং ক্রেডিট, ঘূর্ণায়মান ঋণ। তার মানে এই যে এই যে ঘূর্ণায়মান ঋণ, EIR সমান এই যে অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন ইনটু 100। আর এই অ্যানুয়াল কস্টের আছে অঙ্ক, আমরা এখন ওই অঙ্কে পড়ি। দেখো বলছে কি, at a 12% ইন্টারেস্ট উইথ ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংক থেকে 12% সুদ নিচ্ছে ঘূর্ণায়মান লোনের ক্ষেত্রে। ইটস এ এভারেজ ব্রোয়িং টাকা 4 লাখ, এটা গড়ে ধার নিচ্ছে 4 লাখ অফ দ্য ইয়ার দ্যাট জাস্ট ইন্ড, ওই বছর যেটা এই মাত্র শেষ হয়েছে। মোট তার ধার কত? 4 লাখ। কমিটমেন্ট ফি ইজ 2% ইজ টু বি পেইড, প্রতিশ্রুতিজনিত ফি পরিশোধ করতে হবে 2%। আচ্ছা, এখন এই কমিটমেন্ট ফিটা কি? অব্যবহৃত ঋণের উপরে যে ফি দেয়া হয়, অব্যবহৃত ঋণের উপরে যে ফি দেয়া হয় তাকে কমিটমেন্ট ফি বলে।
অব্যবহৃত ঋণের উপরে যে ফি সব দেওয়া হয় বুঝতে হবে। তাকেই কমিটমেন্ট ফি বলে। এখন আমাদের এখানে 4 লক্ষ টাকা লোনের অনুমতি আছে, খেয়াল করো। লোনের অনুমতি আছে মোট কত লক্ষ টাকা? 4 লক্ষ টাকা। কি ব্যাপার আইভি, তোমার কি সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, লোনের মোট অনুমতি আছে হলো 4 লক্ষ টাকা। স্যার আমি তো অফ হয়ে গেল স্ক্রিন শেয়ার। আইভি কি যেন একটা করতেছে। আইভি আইভি কই? আইভি কি করো? না না না, থাক থাক, ও ও বুঝতে পারেনি ওটা হয়তো। এবার হয়েছে? জি স্যার এবার আসছে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে। তাহলে দেখো, লোনের অনুমতি আছে 4 লক্ষ টাকা। লোনের অনুমতি 4 লাখ। এর মধ্য থেকে দেখো লোন ইউটিলাইজেশন মানে লোন ব্যবহার হবে 4 লাখ 80%। এই 4 লাখের 80% লোন মানে 4,32,000 টাকা লোন নেওয়া হবে। বিষয়টা এরকম, ব্যাংকে গেছো যায় টোটাল অনুমোদন নিয়ে রাখছো 4 লাখ টাকা লোন, বুঝতে পেরেছো, নেওয়া আছে। এই 4 লাখের মধ্যে সে 3 লাখ টাকা উঠায় নেবে, ব্যবহার করবে, এর উপরে ইন্টারেস্ট দেবে। আর 20% মানে 80,000 টাকা যে থাকলো এইটা ব্যাংকেই থাকবে, ব্যাংক থেকে সে এখনই ব্যবহার করবে না। আর এই 20%-এর উপরে একটা ফি দিবে, সেটা হলো প্রতিশ্রুতিজনিত ফি, যেটাকে বলা হবে 2%। প্রতিশ্রুতিজনিত বা কমিটমেন্ট ফি হচ্ছে অব্যবহৃত ঋণের উপরে যে ফিটা দিতে হয়, সেটাই হচ্ছে কমিটমেন্ট ফি। এখন এটাই বলেছে সেই কমিটমেন্ট ফি দিবে 2%, আর লোন ইউটিলাইজ হবে, লোন ব্যবহার হবে 80%। এই 80% এর উপরে মানে 4 লক্ষ টাকার 80% এর উপরে যেটা হবে ইন্টারেস্ট দিতে হবে, সেটা রেট হলো 12%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, প্রথমে চাইছে অ্যানুয়াল কস্ট, তারপরে চাইছে ইফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট। এখন দেখো আমাদের একটু সূত্র দেখো, ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে স্যার কথা বুঝতে পারতেছি না স্যার। কেউ কথা বুঝতে পারতেছো না তোমরা? স্যার আমার এই সমস্যা হচ্ছে কথা বলছে, স্যার আপনার কথা ঠিক মতো বোঝা যাচ্ছে না। হ্যাঁ কোন বুঝে যাচ্ছে আপনার কথা। কিছু করার দুটোর নাই। সময় ঠিকই বলে যাচ্ছে স্যার। এখন এখন যে বললেন যে সবাই বুঝতে পারতেছে না, এটা ঠিকভাবে শোনা গেল, কিন্তু অঙ্কের সময় ডিস্টার্ব হচ্ছে। এটা আমি কথা সমস্যা হলে কি করি বলো? আচ্ছা তাহলে দেখো, এখন এখন শোনা যায়? কথা বলে না। জি স্যার হোক স্যার, আজকে যেরকম হচ্ছে হোক, এখন না। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি বললাম ক্লাসটা ভিডিও দেয়া থাকবে, দেখে নিবে ওখান থেকে, অসুবিধা নাই, বুঝছো? আচ্ছা দেখো, জি স্যার। তাহলে ইএআর সমান অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন। ইএআর সমান কি হবে? অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন। এখন এই অ্যানুয়াল কস্টটা প্রথমে ওরা চাইছে, এই যে অ্যানুয়াল কস্ট সমান দেখো ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি। এখন ইন্টারেস্ট বের করব কি করে আর কমিটমেন্ট ফি বের করব কি করে? এই যে ইন্টারেস্ট সমান দেখো ইউজড লোন গুণন রেট অফ ইন্টারেস্ট, আর কমিটমেন্ট ফি বের করব কিভাবে? আনইউজড লোন গুণন রেট অফ কমিটমেন্ট ফি। তো আমরা ঠিক আছে, এখন ওই দুটা জিনিসে আমরা একটু করব। অ্যানুয়াল কস্ট আগে বের করে নেই। লেখো অ্যানুয়াল কস্ট ইকুয়াল টু, অঙ্ক নাম্বার হচ্ছে 18, এক নাম্বার। অ্যানুয়াল কস্ট সমান ইন্টারেস্ট প্লাস
commitment fee. Here এখানে অ্যানুয়াল কস্ট সমান হোয়াট, এটা বের হবে। আগে আমি ইউজ লোনটা বের করে নেই। ইউজড লোন, এই যে 4 লাখ টাকা লোনের অনুমতি আছে, তার মধ্যে ব্যবহার হবে 80%, মানে 3,20,000 টাকা ব্যবহার হবে। এরপরে আনইউজড লোন, আনইউজড লোন তাহলে কত হবে? 80% যদি ব্যবহার হয় তাহলে 20% থাকবে আনইউজড, সমান টাকা 80,000। আর ইন্টারেস্ট হবে ইউজড লোন গুণন রেট অফ ইন্টারেস্ট। তাহলে ইউজড লোন হলো 3,20,000, আর রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট? 12%। 12%। 3,20,000 12% করলে কত আসে? 38,400 টাকা আসে। 38,400 টাকা। এরপরে লাগবে কমিটমেন্ট ফি। কমিটমেন্ট ফি সমান আনইউজড লোন, অব্যবহৃত ঋণ, গুণন রেট অফ ফি। আমরা আনইউজড লোন দেখো একটু আগে সাইড নোটে বের করেছি 20,000 টাকা, তার উপরে 2% যাবে, সমান টাকা 40, সরি কত হবে এটা টাকা? স্যার 1600 টাকা আসে কমিটমেন্ট ফি। 20,000 এর 2% না? কমিটমেন্ট ফি কত পার্সেন্ট? স্যার কমিটমেন্ট ফি 2%। 2%, হ্যাঁ। ও 20 না 80,000, সরি, এটা 80,000 আছে। 80,000 2% হলে 1600 টাকা। 1600 টাকা। তাহলে আমরা এখন এই মানটা এখানে বসায় দিব শুধু। ইন্টারেস্ট বের করেছি আমরা, কত বের করেছি? 38,400। 38,400 যোগ 1600। হ্যাঁ, 38,400 যোগ 1600 ইকুয়াল টু 40,000। সোজা 40,000 হচ্ছে না? মিলেছে রেজাল্টের সঙ্গে? জি স্যার, অঙ্ক মিলে আছে। আমার ভিতর পড়ে না। এরপরে দেখো বি নাম্বারে এখন কি বলেছে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অথবা ইফেক্টিভ অ্যানুয়াল রেট, তাই না? তো আমরা তো জানি যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটের সূত্র তো হচ্ছে যে ইএআর বা ইআইআর সমান অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন, অর্থাৎ বাৎসরিক ব্যয় ডিভাইডেড ব্যবহৃত ঋণ, তাই তো? জি স্যার। এখন তাহলে আমরা এটা সেটাই লিখবো আমরা। এটা রোমান সংখ্যা, এখানেই লিখতে পারি ইচ্ছা করলে। রেকর্ড নাম্বার 2। ইএআর তুমি যে কোনো একটা লিখতে পারো, বা ইআইআর সমান অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন ইনটু 100। অ্যানুয়াল কস্ট বের করেছি উপরে 40,000,
আর ইউজড লোন আমরা বের করলাম 3,20,000 ইন্টু 100 সমান কত পার্সেন্ট আসবে? স্যার এটা আসছে স্যার 12.50। 12.50 .1250 ইন্টু 100 সমান 12.50%। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার, এটা সহজ আছে। এরপরে দেখো, এখন প্রশ্ন নাই, তাহলে এরপরে যাব হলো পরের অংশে কি বলেছে সেটা দেখতে। এই অঙ্কে 3 হোয়াট উইল বি দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার কি হবে ইফ দ্য কর্পোরেট এভারেজ ইউজ টাকা 3 লাখ, মানে এই 4 লক্ষ টাকার মধ্যে সে যদি গড়ে ব্যবহার করে কত টাকা বলছে বলো তো? 3 লাখ টাকা। তাহলে এখানে অব্যবহৃত বা আনইউজ থাকলে 1 লাখ, তো সেটাই বলছে সে যদি 3 লাখ ব্যবহার করে তাহলে ঋণের ব্যয়টা কত হবে, ইআইআরটা কত হবে। তো এটা তো আরো সোজাই হবে মনে হয়। 3 নাম্বার লেখো, ইআইআর সমান অ্যানুয়াল কস্ট ডিভাইডেড ইউজড লোন ইন্টু 100। তো আমরা যখন এগুলো বের করব, সাইড নোটে লিখব হেয়ার, এখানে ইআইআর সমান হট, ইউজড লোন বের করি আগে। ইউজড লোন অঙ্কে দেয়াই আছে 3 লাখ টাকা। এবার তাহলে আনইউজড লোন, এই 3 লক্ষ না, সরি, ওই যে 4 লক্ষ টাকা এখানে হবে, এটা 4 লক্ষ থেকে ইউজটা বাদ দিব, মানে 1 লাখ বাদ দিলে, 3 লাখ বাদ দিলে আমাদের আসলো কত? 1 লাখ টাকা আনইউজড লোন। যেহেতু অ্যানুয়াল কস্ট সমান ইন্টারেস্ট প্লাস কমিটমেন্ট ফি, এগুলো লাগবে, তাই আমি আগেই এটা বের করে নেই। ইন্টারেস্ট সমান 3 লাখ তার উপরে 12% সুদের হার, 3 × 12 36,000 টাকা। আর কমিটমেন্ট ফিকে সংক্ষেপে সিএফও লেখা যায় আনইউজড লোনের উপরে। এবার আর সূত্র লিখলাম না, উপরে যেহেতু লিখেছে 1 লাখ টাকা আনইউজড লোন, তার 2% সমান টাকা 2000। তাহলে আমার এখন বের করতে হবে কি বলতো? অ্যানুয়াল কস্ট, অঙ্কে যেটা আছে উপরে সূত্রে। অ্যানুয়াল কস্ট সমান ইন্টারেস্ট প্লাস, সংক্ষেপে ইন্টারেস্ট প্লাস সিএফ মানে কমিটমেন্ট ফি। ইন্টারেস্ট 36,000 প্লাস সিএফ হলো 2000 সমান টাকা 38। তো আমরা সবকিছুই পেয়ে গেছি এখানে। বাদ আছে কারো তোমাদের? এই জায়গায় আসবে অ্যানুয়াল কস্ট হলো 38,000। ইউজড লোন ব্যবহৃত ঋণ সাইড নোটে করেছি 3 লাখ 100 সমান টাকা কত? 12.67। তার মানে এখানে 0.1267 অ্যাপ্রক্স, এরপরে আরো আসতেই থাকবে, ইকুয়াল টু 12.67% অ্যাপ্রক্স। বুঝেছি এই দুটো অঙ্ক? জি স্যার। আচ্ছা, এবার একটু হোমওয়ার্ক থাকবে, এটা লেখা যদি হয়ে যায় তোমাদের। কারো প্রশ্ন আছে কোনো? শুনতে পাচ্ছ কি সবাই? জি স্যার, শোনা যাচ্ছে তো এখানে। ওদের যে কি হচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওটা ওই নেটওয়ার্কের ঝামেলা হয়। একেবারে এক্সারসাইজ জি স্যার, যাও, আজকে নেটওয়ার্কের সমস্যা। তোমরা এক্সারসাইজে যাও।
এক্সারসাইজ 12-15 নয়। না 12 পর্যন্ত হওয়ার কথা নয়। 11 নাম্বার বাদ আছে। স্যার 12 পর্যন্তই তো হয়েছে মনে হয়। 11 স্যার 12 পর্যন্ত হয়েছে স্যার। 11 বাদ ছিল। স্যার 10 আর 11 বাদ ছিল, 9, 10, 11 বাদ ছিল স্যার। বাদ থাকারই তো কথা। আচ্ছা ঠিক আছে, দেখো আগে 11 দেখো। সেম নিয়মের অঙ্ক, এটা বাড়ির কাজ হবে। আচ্ছা বলছে দেখো, ব্রাইট কম্পিউটারস নিড টু ব্রো টাকা 3,75,000। ব্রাইট কম্পিউটারের 3,75,000 টাকা ঋণ দরকার at 10% ইন্টারেস্ট উইথ এই যে মান্থলি ইনস্টলমেন্ট, মাসিক কিস্তিতে। একটু আগে আমি করেছি কয় নাম্বার এই কিস্তিবন্দি পদ্ধতি? ফর এ 1 ইয়ার পিরিয়ড, 1 বছর পিরিয়ডের জন্য। ক্যালকুলেট দা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকারী সুদের হার বের করো। তোমাদের এই যে কিস্তিবন্দি পদ্ধতির সূত্রের অঙ্ক তো আমি এই যে মাত্রই করেছি, এই যে কিস্তিবন্দি পদ্ধতি, তাই না? EIR সমান 2PC ডিভাইডেড A ইনটু 1 প্লাস 1 হবে। এখানে সিটা মাইনাস হবে না। কেন সিটা মাইনাস হবে না বলো তো? ইন্টারেস্ট স্যার কষ্ট কথা কিছু বলা নাই ছিল, ইন্টারেস্ট কথা কিছু বলা নেই। তাহলে তোমরা ওই সূত্রটা লেখার পরে যেটা করবা সেটা হলো n সমান মোট a সমান লোনের পরিমাণ, এটা হলো এর মান 3,75,000 হবে, ঠিক আছে? আর p মানে মোট কিস্তির সংখ্যা, তাহলে প্রতি মাসে যদি কিস্তি দেয় তাহলে p এর মান হবে 12, আর c হবে 3,75,000 টাকার উপরে কত হবে? 3,75,000 টাকার উপরে 10% কাটলে 37,500 টাকা। এবং বড় হাতের n মানে টোটাল নাম্বার অফ কিস্তি, যেহেতু 1 বছরের অঙ্ক, 1 বছরে 12টা হলে এখানে একই হবে পির মান এবং এর মান। পারবে তো এটা নাকি? সবাই কি মনে হয়? এই কথা বলো শারমিন। জি স্যার পারবো। এইবার আসো 13 নাম্বার মানে 13। এই যে এই মাত্র আমি যেটা করে দিলাম, এই মাত্র আমি যে নিয়মে করে দিলাম অঙ্কটা সেই নিয়ম। এটা এই অংশটুকু পরীক্ষায় দেয়া থাকবে না, এই যে এখানে যেটা লেখা আছে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ট্রেডিং কর্পোরেশন হ্যাজ এ রিভলভিং ক্রেডিট টাকা 12 লাখ, ঘূর্ণায়মান ঋণ আছে 12 লাখ না 12% ইন্টারেস্ট উইথ ঢাকা ব্যাংক। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ট্রেডিং কর্পোরেশনের একটা ঘূর্ণায়মান ঋণ আছে কোথায়? সেটা ঢাকা ব্যাংকে 7 লাখ টাকা ফর দ্য ইয়ার জাস্ট ইন, যেটা বছরের শেষ হলো। তার মানে এটা রিভলভিং ক্রেডিটের অঙ্ক। কমিটমেন্ট ফি অফ 2% ইজ টু বি পেইড, কমিটমেন্ট ফি দিতে হবে 2%। এটা হলো টোটাল লোন 7 লাখ, আর এটা রেট অফ ইন্টারেস্ট 12%, কমিটমেন্ট ফির রেট 2%, আর লোন ইউজড হবে কত পার্সেন্ট বলছে বলো তো? 80%। আর আগের অঙ্কটাতে লোন ইউজড ছিল না, সরি এটাতে 90%, আগেরটাতে ছিল 80%। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে নির্ণয় করতে হবে অ্যানুয়াল কস্ট অফ ক্রেডিট, মানে অ্যানুয়াল কস্ট বের করব। এই যে আগের এই অঙ্কটার সাথে মিল দেখো। স্যার রিভলভিং সংখ্যা সেন্স। এই যে এই অঙ্কটার সাথে প্রবলেম B18 এর সাথে এই যে অ্যানুয়াল কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করতে বলেছে। আবার বলেছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা একটু নাম্বারের মধ্যে ভুল আছে। শোনো, এটা হবে A, এটা দাও B, আর এটা দাও C, A B C, এবং এই অ্যানুয়াল কস্ট যেটা, এটা রেজাল্ট ভুল আছে, 77,000 না কি এরকম কিছু একটা রেজাল্ট আসবে। জি স্যার আমি করব না স্যার। তাহলে এটা পারবে তো নাকি? আচ্ছা 8 নাম্বার হয়ে গেছে না? জি স্যার 8 নম্বর হয়ে গেছে। 8 নম্বর এই যাবে ছিল তো স্যার। আচ্ছা 9 নাম্বার 9 নম্বর ছিল না। নাম্বারও হয়ে গেছে। ভালো করে আগে দেখো। ছিল, ওটা হয়ে গেছে তো। তাই নাকি? স্যার ভাই দেওয়ার কথা তো। না মনে হয়, দেখি আগে, আমি দেখলে বুঝবো। 9 হয়ে স্যার এক্সারসাইজ সবই হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, শোনো ওটাও হয়ে গেছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে ওটাও হয়ে গেছে।
স্যার হয়ে গেছে, ওটা আগের অঙ্কের সাথে মিল ছিল তো। মিল ছিল, এটা হয়ে গেছে। এই দুটো হয়ে 72 গেছে। ডেজ ম্যাচুরিটি। তাহলে 12 নাম্বার প্লিজ, 12 নাম্বার হয়েছে না হয়নি? স্যার 12 নম্বর হয়ে গেছে তো। 12 নম্বর তো এখনই দিলেন। না 11 দিলাম। 11 দিলেন এখন। ওই তো 12 কবে দিছি? আজকে 12 দেইনি, আর আগে দিয়েছিলাম। জি স্যার, স্যার আগে দিছিলেন তো, আর দাগায় আছে বলছি অবশ্যই দিছিলেন করেছো কিনা কোনো এটা একদিন। কথা। এখন কোন একদিন বলতেছে একদিন দেওয়া ছিল। প্লিজ, এখন তোমাদের অঙ্ক আছে এখানে এই যে কস্ট অফ স্যার এগুলো আগামী দিন করবেন। অ্যাকাউন্ট রিসিভেবল প্লিডিং। আমি তোমাদেরকে সূত্রগুলো দেখাই দিব। আগামী দিন তো করবেই, কিন্তু আমরা এই সূত্রগুলো একটু দেখাবো। কি তাহলে আগামী দিন দেখবা ওই সূত্র সহ, না আজকে? আগামী দিনই দেখো। আপনার কথা একটু অফিস লাগাচ্ছে, আজকে স্টপ রাখেন না ভাই, আমি একটু বুঝতে তো অসুবিধা হচ্ছে। আমি তোমাদের তো বললাম যে ইউটিউবে থাকবে, দেখে নিবা, অসুবিধা কি? হ্যাঁ, আচ্ছা, তো সবাই ভালো থাকো আজকে, নাকি? জি স্যার, রাখি স্যার, দেখুন ভালো হবে। 1+2 বার দেখা স্যার। কেন 1+2 বার দেখলে কি হবে? 1 পারা 2 বার পড়ো না? সকালে একবার খাবার খাও, রাত্রে আবার খাও, দুপুরেও খাও,